আসসালামু আলাইকুম সবাইকে। কেমিস্ট্রি ম্যাথ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। তো টাইটেল দেখে বুঝে গেছো ভাই আজকে কোন চ্যাপ্টারে ম্যাথ করাবে। অবশ্যই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এবং এই চ্যাপ্টারের নাম দেখে তো মাথায় আসছে কি একটা আজেরা চ্যাপ্টার নিয়ে আজকে ডেমো ক্লাসটা আসছে। আসলে চ্যাপ্টারটা কিন্তু মোটেও আজেরা চ্যাপ্টার না। এখন আপনার কাছে তুমি একটু কঠিন লাগছে, আপনি জন্য বাদ দিয়ে গেলেন, তা কিন্তু ভাই হয় না। সামনে পরীক্ষা আছে, পরীক্ষা যদি কোশ্চেন আসে অ্যান্সারটা কে দিবে? আমি তো অবশ্যই দিব না, আপনারাই দিবেন। সো এই চ্যাপ্টারটা কিন্তু পড়া লাগবে এবং এই চ্যাপ্টারের রিলেটেড যেসব ম্যাথ আছে সেগুলো করা লাগবে। তো একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই চ্যাপ্টার রিলেটেড যে মোলারিটি, নর্মালিটি, এই ম্যাথগুলো আছে এগুলো কিন্তু আমরা সেকেন্ড পেপারে যে থার্ড চ্যাপ্টার আছে ওইখানে গিয়ে আরো বিস্তারিত পাবো। সো ওইটা নিয়ে প্যানিক করার কিচ্ছু নাই। বাট আমাদের একটা জায়গার ম্যাথ আছে যেটা কিনা আমাদের একটু ঝামেলা ফেলায় দেয় এবং এই ম্যাথটা আবার আমাদের এমসিকিউ তো চলে আসে। আপনারা যদি টেস্ট পেপারটাও ঘাটেন দেখবেন এই জায়গা থেকে এমসিকিউ থেকে কোশ্চেন আসে। কোন জায়গা থেকে? সেটা হচ্ছে পল বুঙ্গি ব্যালেন্স। এবং খুবই, অথবা বইটা পড়লে অনেকের কাছে কঠিন লাগে, খুব আজাইরা লাগে, আমার কাছেও আজাইরা লাগতো, ঠিক আছে, বাট পরে গিয়ে ক্লিয়ার হয়ে গেছে। তো এই জিনিসটা আজকে আমরা খুব ক্লিয়ারলি, একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে কি করে দেবো, মানে ক্লিয়ার করে দিব যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। বারবার বলতেছি পলভঙ্গি ব্যালেন্স রিলেটেড যে ম্যাথগুলো আছে সেটা আজকে আমরা করার পরে আমাদের যাতে কোনো ধরনের প্রবলেম না থাকে এটা অবশ্যই মাথায় রাখবেন। তো আমরা কি দিয়ে শুরু করবো আজকে? পলভঙ্গি ব্যালেন্স। তো চলেন শুরু করি। পলভঙ্গি ব্যালেন্স। আচ্ছা, এখন এটা শুরু করার আগে আমাকে জিনিসটা বোঝা লাগবে যে আসলে জিনিসটা কি। এর একটা এনে দিলাম, এটা মানে কি আনলেন আপনি, তাই না? আচ্ছা, যদি আমি বাংলা ভাষায় বলি, একদম সোজা ভাষায়, এটা একটা ওয়েট মাপার মেশিন। পলভঙ্গি ব্যালেন্স কি? একটা ওয়েট মাপার মেশিন। এখন আপনার মাথায় আসতে পারে মিয়া এতগুলো ওজন থাকতে পলভঙ্গি ব্যালেন্স কেন ইউজ করবো? আমার দাড়ি পাল্লা আছে, তারপর হচ্ছে ডিজিটাল ওয়েট মেশিন আছে, তো এইটা কেন? আচ্ছা, খেয়াল করেন, আমরা যে বাজারে ইউজ করি দাড়ি পাল্লা, এটাতে কি হয় যে এত কেজি, 2 কেজি, আধা কেজি, এইভাবে আমরা ওজন করি, ঠিক আছে। বাট এই যে পলভঙ্গি ব্যালেন্স, এটা হচ্ছে সূক্ষ্ম ওজন, একদম নিখুঁত অর্থাৎ সূক্ষ্ম ওজন মাপার জন্য আমরা এই কি করি, এই ওয়েট মেশিনটা ইউজ করি। এখন সূক্ষ্ম ওজন মাপার জন্য কেন এই কথাটা বললাম? আপনি সাপোজ চিন্তা করেন, আমরা যখন একটা কেমিস্ট্রি ল্যাবে যে কোনো একটা রিয়াকশন ঘটাই, আমরা যে আমাদের যে প্রোডাক্ট বা দ্রব্যটা নিই সেটা কি নিই? একদম স্লাইটলি নিই না। সারা বলে না যে একদম অল্প করে নিবা। তাহলে দেখেন তো এই যে এই ওজনটাকে আপনি নর্মাল দাড়ি পাল্লা বা ওয়েট মাপার মেশিনে মাপতে পারতেছেন? অবশ্যই মাপতে পারতেছি না। এই পলভঙ্গি ব্যালেন্স হচ্ছে খুবই ছোট ছোট ওজন, মনে করেন 0.001 মিলিগ্রাম, 0.005 মিলিগ্রাম, অর্থাৎ আমার যে সূক্ষ্ম ওজন মাপার জন্য আমি এই পলভঙ্গি ব্যালেন্সটা ইউজ করি। এতটুকু আশা করি বুঝতে পারছেন, এর বেশি বোঝার দরকার নেই, ঠিক আছে। ওকে, এটা চলে গেল। এবার নর্মালি কথা আসেন, দেখেন আমরা যেটা দাঁড়িপাল্লা ইউজ করি, তাই না? তাই একটা দাঁড়িপাল্লা কি থাকে, এই সাইড একটা জিনিস থাকে, এই সাইড একটা জিনিস থাকে, অর্থাৎ এটা কি আমার ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ, অর্থাৎ আমি ডান পাশে কিছু রাখতে পারি, বাম পাশে কিছু রাখতে পারি, দেন আমি কি করি, আমার ওজনটা মাপি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তাহলে এই একটা পলভঙ্গি ব্যালেন্সের বাম সাইডে কি থাকবে, একটা মানে পাত্র থাকবে, আবার ডান পাশে একটা কি থাকবে, পাত্র থাকবে। ওকে, এখন কথা হচ্ছে আমি যে ব্যালেন্সটা নির্ণয় করতেছি, পলভঙ্গি ব্যালেন্সের ওজনটা মানে নির্ণয় করতেছি, কার করতেছি? আমার প্রোডাক্টের করতেছি, আমার দ্রব্যটা মানে নির্ণয় করতেছি, মানে আমার যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা সেটার আমি কি মাপতেছি ভাই? ওজনটা মাপতেছি। এখন এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন যে পলভঙ্গি ব্যালেন্সের কি থাকে ভাই? বাম পাশে একটা পার্ট থাকে, ডান পাশে একটা থাকে। এটা কি ভাই? বাম, এটা হচ্ছে ডান। এই ডান পাশে আমরা অলওয়েজ কি নিব? আমার যে বাটখারার ওজনটা আছে, মানে আমরা কি থাকি যে আমাদের যখন ওজন মাপি, ঠিক আছে, দাড়ি পাল্লায় এক পাশে কি নেই যে 5 কেজির একটা মানে বাটখারা নেই, অথবা 1 কেজি নেই। সেম ভাবে এই ডান পাশে আমরা কি নিব ভাইয়া? ওজনটা নিব। সেটা হচ্ছে আমার যে দাড়ি পাল্লাগুলো থাকবে সেটা হতে পারে 10 মিলিগ্রাম, সেটা হতে পারে 20 মিলিগ্রাম, সেটা হতে পারে 30 মিলিগ্রাম, হোয়াট এভার, যেটা হোক। আর এই বাম পাশে আমরা অলওয়েজ রাখবো কাকে? আমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট, যে প্রোডাক্টের আমি কি মাপবো ভাইয়া? ওজন মাপবো। আমি কি বললাম? আমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট। আমি কিন্তু একদম সোজা ভাষায়, বাংলা ভাষায় বলতেছি যাতে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। আমার কাঙ্ক্ষিত কি নিব? প্রোডাক্টটা নিব, অর্থাৎ যার আমি কি মাপবো? ওজনটা মাপবো। এতটুকু তো ক্লিয়ার? আচ্ছা, এতটুকু আমাদের মোটামুটি চলে গেল যে বাম পাশে আমি সবসময় আমার প্রোডাক্টটা নিব এবং ডান পাশে হচ্ছে আমার ওজনটা নিব। ওকে, এতটুকু গেল। এরপর আসতেছে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে রাইডার, ঠিক আছে। এই রাইডারটা বোঝার আগে আরেকটা জিনিস বুঝাইনি, সেটা হচ্ছে এই যে এই পলভঙ্গি ব্যালেন্সের উপরে, এইটার উপরে একটা কি থাকবে ভাইয়া? স্কেল থাকবে। এটা কি থাকবে?
স্কেল, একটা স্কেল মনে করেন সাপোজ এটা যদি 0 হয় সেটা কি হবে 1 2 3 4 5 6 7 8 এভাবে 100। মনে করেন এরকম 100টা দাগ আছে, এখানে কয়টা দাগ, এই স্কেলে 100টা দাগ আছে। সেম ভাবে এই পাশেও কয়টা দাগ আছে ভাইয়া, 100টা দাগ। তাহলে এটা তো কমন সেন্সের ব্যাপার, যদি একটা স্কেলের এটা যদি আমার ও মানে 0 বিন্দু হয় তাহলে এটা 0 বিন্দুর এই পাশটাকে কি বলবো আমরা, ডান পাশ, এটাকে বলবো বাম পাশ। এতটুকু ক্লিয়ার? ওকে ক্লিয়ার। এখন দেখেন এই যে আমি রাইডারটা বললাম, এই রাইডারটা বুঝে রাখে, আপনারা ভার্নিয়ার স্কেল পড়ে আসছেন না, ভার্নিয়ার স্কেলের কি এরকম একটা স্কেল থাকে, এটা তো আপনারা জানেন। সেম ভাবে পলভঙ্গি ব্যালেন্সে এরকম একটা স্কেল আছে। এখন জিনিসটা কি আসলে দেখেন, মনে করেন আপনি এখান থেকে ওজনটা মাপলেন, হ্যাঁ দেখেন এখন এই বাম পাশের একটু স্কেলটা একটু নামানো, মানে এটার ওজনটা একটু বেশি, একদম স্লাইটলি বেশি। আপনি দেখতেছেন যে জিনিসটা এরকম, তো মনে করেন বাম পাশ কোনটা, এটা আমার ডান পাশ, এটা বাম পাশ, তাহলে মনে করেন বাম পাশটা একটু নিচে নেমে গেছে, দেখছেন আমার এই হাত আর এই হাতের মধ্যে লেভেলিং এ জাস্ট একটু পার্থক্য। তখন এই পার্থক্যটা, এই জিনিসটাকে আমার লেভেলটাকে কমপ্লিট করার জন্য আমরা এই স্কেলের মনে করেন এই পাশে বা এই পাশে এই জিনিসটা দিয়ে দিব। এই জিনিসটা হচ্ছে একটা তার, কি বললাম, এই যে এই রাইডার, এই রাইডারটা হচ্ছে এক ধরনের নিখুঁত তার, এটাও একটা সূক্ষ্ম তার, যেটার জন্য আমরা কি এই ওজন মাপার ক্ষেত্রে আমরা কি করতেছি, এই জিনিসটা ইউজ করতেছি। তখন এই রাইডারের তারটা আমরা কি করে দিব, এই পাশে রেখে দিব, বা দরকার হলে এই পাশে রাখবো, প্রয়োজনের সুবিধার্থে, কথাটা বুঝেন। যদি এই পাশে রেখে দিই তখন কি হয়ে যাবে, যখন আমার এই জিনিসটা লেভেলিং হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে না এটার ওজনটা কত। এই জন্য আমরা কি করতেছি, এই রাইডারটা ইউজ করতেছি। তাহলে রাইডারটা কি এক ধরনের সূক্ষ্ম তার, এটা যে কোনো মানে জিনিসের তৈরি হতে পারে, তো রাইডারটা হচ্ছে একটা সূক্ষ্ম তার। আশা করি এতটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আমি আশা করি এতটুকু ক্লিয়ার। এবার চলেন আমরা একটু ম্যাথের দিকে যাই, ম্যাথ করলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। বাট ম্যাথ করার আগে আমাকে আগে একটু সূত্রগুলো বোঝা লাগবে। আমাকে কি বোঝা লাগবে, সূত্রটা বোঝা লাগবে। আচ্ছা দেখেন, তাহলে মনে করেন তো আমি আমার কি নিতেছি, কাঙ্ক্ষিত প্রোডাক্টের মোট ভর বের করতেছি, এটাই তো। তাহলে খেয়াল করেন এখানে যে মোট ভরটা বের করব, মোট ভর বের করার সূত্রটা হচ্ছে, ভালো করে বারবার বলতেছি প্লিজ দেখেন, আপনারা যদি এই একটা ক্লাস, এই আধা ঘন্টা বা 1 ঘন্টার এই একটা ক্লাস যদি ভালো মতো মনোযোগ দিয়ে করেন, আপনার অন্য কোথাও কিন্তু এই পলভঙ্গি ব্যালেন্স রিলেটেড ম্যাথে কোনো ঝামেলা হবে না। এই জন্য বলতেছি প্লিজ মনোযোগ দিয়ে করেন। মোট ভর ইকুয়াল টু ওজন বাক্স হতে নেওয়া ভর, ওজন বাক্স হতে নেওয়া ভর। এখন এই জিনিসটা কি, ওজন বাক্স হতে নেওয়া ভর, ইট মিনস একদম সিম্পলি যদি আমি বুঝার ট্রাই করি, এই জিনিসটা হচ্ছে আমার বাটখারার ওজন। যদি আমি বাংলা ভাষায় বলি বাটখারার ওজন বলতে বল কি, ওই যে আমি যে ছোট ছোট ইউজ করতেছি বাটখারাগুলো, 10 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, 0.5 মিলিগ্রাম, এই টাইপের কিছু, ঠিক আছে? যোগ এইটা গেল, এখানে আমি কি দিব, একটা ব্রেকেট দেন, ঠিক আছে? এবার দিবেন রাইডার ধ্রুবক, কি বললাম ভাই, রাইডার ধ্রুবক ইনটু ইনটু আমার যে হচ্ছে রাইডারের দাগ সংখ্যা। কি বললাম ভাই, এই মোট ভরটা কিসের, ওজন বাক্স হতে নেওয়া ভর, টোটাল ভরটা প্লাস রাইডার ধ্রুবক এবং রাইডারের দাগ সংখ্যা। এতটুকু তো ঠিক আছে, আপনারা যা সূত্রটা লেখেন, অঙ্ক কি পরে দেখতেছি, সূত্রটাকে লেখেন। ওকে গেল এটা। এরপরে এখন একটা জিনিস দেখেন তো, এখানে একটা জিনিস আসছে, রাইডারের দাগ সংখ্যা, সেটা আমাদের পেন না, পেনটা হচ্ছে এই রাইডার ধ্রুবক। হোয়াট ইজ রাইডার ধ্রুবক? রাইডার ধ্রুবকটা তো আমাকে বের করা লাগবে, খেয়াল করেন। তো রাইডার ধ্রুবক বের করার জন্য আমার দুইটা কি আছে, দুইটা সূত্র আছে। আচ্ছা এই সূত্রটাও লিখে ফেলেন, রাইডার ধ্রুবক ইকুয়াল টু, রাইডার ধ্রুবক ইকুয়াল টু মোট রাইডারের নিজস্ব ওজন, লেখেন রাইডারের নিজস্ব ওজন ডিভাইডেড বাই, কি বললাম, রাইডারের নিজস্ব ওজন ডিভাইডেড বাই আর রাইডারের মোট দাগ সংখ্যা। আচ্ছা রাইডারের না, লেখেন দাগাঙ্ক, দাগাঙ্ক, এইটা কি একটু পরে বলতেছি, এইটা একটা গেল। আবার লেখেন রাইডার ধ্রুবক ইকুয়াল টু 2 ইন্টু উপরে যেটা আছে সেটাই, মানে রাইডারের নিজস্ব ভর বা নিজস্ব ওজনও লিখতে পারেন, নিজস্ব ভরও লিখতে পারেন, যেটা ইচ্ছা, ডিভাইডেড বাই দাগাঙ্ক। এখন আপনাকে বলি এখানে এই সূত্র, এখানে 2 ইন্টু কেন, আচ্ছা খেয়াল করেন সেটা একটু আগে দেখেন তো। একটু আগে আমি একটা স্কেল আঁকলাম না, এরকম স্কেলের এ পয়েন্টটা ছিল 0, এটা 1 2 3 4 5 6, এটা আবার এই সাইডে 1 2 3 4 5 6। যখন আমার রাইডারটা
এই 0 পয়েন্টে থাকবে তখন আমি এই সূত্রটা ইউজ করব, যে রাইডারের নিজস্ব ভর ইন্টু দাগাঙ্ক। বাট আমার কোশ্চেনে যদি বলে দেয় যে না, রাইডারটা মনে করেন স্কেলের ডান পাশে এখানে আছে অথবা বাম পাশে এখানে আছে, তখন আমি এই সূত্রটা ইউজ করব। এতটুকু তো গেল। এখন দেখেন আরেকটা কথা, আমি এই সূত্রটাতে একটা জিনিস বলি না, এটা মিসিং হয়ে গেছে। কি মিসিং হয়ে গেছে? এখানে আমি কি লিখছি ভাইয়া? ওজন বাক্স হতে নেওয়া ভর প্লাস এইটা, এই প্লাসটা তুলে দেন, তুলে দিয়ে এখানে লেখেন প্লাস মাইনাস। এর আপনার ভাই প্লাস মাইনাস কেন? বুঝাচ্ছি, খেয়াল করেন। আমাকে একটু বলেন তো, আমরা যখন সংখ্যা রেখা লিখি, আমরা যখন সংখ্যা রেখা সংখ্যা রেখা তো মনে আছে, সংখ্যা রেখার এটা যদি আমার 0 পয়েন্ট হয়, তো এই পয়েন্টে কি +1 +2 +3 +4 পজিটিভ সাইড। ক্লিয়ার? ওকে। সেম ভাবে এই পাশটা কি হয়? -1 -2 -3 -4 এরকম। তাহলে এটা আমার কি ভাইয়া? সংখ্যা রেখা বাম পাশ। সো এই যে আমি একটা রাইডার বললাম, এই যে এরকম একটা তার, এই তারটাকে যখন আমি আমার স্কেলটার এটা কোন পাশ? ডান পাশে রাখবো, তখন আমরা কি ইউজ করব? এই পজিটিভ চিহ্নটা ইউজ করব। আর যখন আমরা এই রাইডারটাকে এই স্কেলের এই বাম পাশে রাখবো, তখন আমরা কি ইউজ করব? বুঝতে পারতেছেন? বাম। বাট মজার বিষয় হচ্ছে আপনাদের বইয়ে যে ম্যাথগুলো, সেখানে আসলে ডান বামটা খুব একটা উল্লেখ করে না। সো আমরা অলওয়েজ এই পজিটিভটা দিয়ে অঙ্কগুলো করব। আমি দুইটা ম্যাথ দেখাবো, দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা চলেন তাহলে ম্যাথ যাই। তাহলে এখন আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে হাজারিনাক স্যারের বইয়ের ম্যাথ। প্লিজ বলতেছি একটু কিছুক্ষণ মনোযোগ দেন, আমি ইনশাল্লাহ বলতেছি ক্লিয়ার হয়ে যাবে। এবং আরেকটা কথা বলি, এটা খুব ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে? দেখেন এখন আমাদের কি চলতেছে, এখন আমাদের সৃজনশীল পদ্ধতি আমরা পরীক্ষা দিই। ঠিক আছে? তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যে কোনো চ্যাপ্টারের ম্যাথ আমরা যখন করাবো, এটা কেমিস্ট্রি হতে পারে, ফিজিক্স হতে পারে, অবশ্যই বইয়ে কিন্তু অনেক ম্যাথ আছে, ম্যাথগুলো করবেন। এরপর আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে ওই চ্যাপ্টারটা একটু টেস্ট পেপারটা একটু হালকা করে সলভ করে ফেলবেন। কারণ কি, আমি আপনাকে বলি, টেস্ট পেপার সলভ করলে আপনার ধারণা চলে আসবে না আমার এই টাইপের কোশ্চেন আসতে পারে। হয় আমি জানি এই ম্যাথটা আসবে, বাট ম্যাথটা তো একটু ঘুরাই দিবে। অবশ্যই সৃজনশীল মানে এরকম না যে ক্লাস আগে যখন আমরা ছোটবেলায় ছিলাম যে 10টা ম্যাথ করছি, ওইখান থেকে ঠাস করে ম্যাথ তুলে দিছে। এখন এখান থেকে আমি 20টা ম্যাথ করলাম, ঠাস করে যেটা তুলে দিবে তা কিন্তু না। আপনাকে এই জন্য কোশ্চেনের প্যাটার্নটা একটু বুঝতে হবে। ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবেন। তাহলে কি হবে, আপনি এই চ্যাপ্টারের ম্যাথও করলেন, একটু টেস্ট পেপারটা দেখলেন, আপনার চ্যাপ্টারটা ফুললি ক্লিয়ার হয়ে গেল। এইটাই আর কি। তো চলেন ম্যাথ করি। ম্যাথটা মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ঠিক আছে? কি বলছে ম্যাথটাতে? এটা আমি কোত্থেকে করাচ্ছি? হাজারিনাক স্যারের বই থেকে করাচ্ছি। ঠিক আছে? খেয়াল করেন কি বলছে। পলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায়, খেয়াল করছেন? বাম পাল্লায় এই একটা কোশ্চেন দেখেন, আমরা যদি ম্যাথটা করি না, আপনার কাছে খুব ভালো লাগবে। কারণ হচ্ছে এরপরে এই রিলেটেড, এই পলভঙ্গি ব্যালেন্স রিলেটেড কোনো ম্যাথ আপনাদের ঝামেলা হবে না। বাম পাল্লায় সোডিয়াম কার্বনেট ভর্তি ওজন বোতল রেখে ডান পাল্লায় 10 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম ওজন চাপানো হলো। আচ্ছা ক্লিয়ার। এরপরে কি বলছে? ব্যালেন্সের পয়েন্টারকে 0 দাগে নিতে 10 মিলিগ্রাম রাইডারটিকে বিমের 30 নম্বর দাগে, দেখছেন কত বড় অঙ্ক, 30 নম্বর দাগে রাখা হলো। বললো যে নমুনার মোট ভর নির্ণয় করো। এবং আরেকটা জিনিস বলে দিল, রাইডার বিমে 100টি দাগ আছে। ব্রেকেটে বলে দিল কি, রাইডারের বিমে 100টি দাগ আছে। দেখেন কোশ্চেনটা আমি বলতেছি, তোমার লেখা বাজে হয়েছে, আমি সুন্দর করে বলতেছি, ক্লিয়ার করে শুনবেন। কি বলছে? পলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় সোডিয়াম কার্বনেট ভর্তি ওজন বোতল রেখে, এতটুকু খেয়াল করেন, এতটুকু জিনিসটা বুঝেন। দেখেন তো আমি একটু বলে দিলাম না, আমার যদি একটা পলভঙ্গি ব্যালেন্স হয়, ওইটা যদি ডান পাশ হয় বাম পাশ হয়, আমি আমার প্রোডাক্টটা কোথায় নিব? অবশ্যই বাম পাশে নিব। তাহলে তাই বলছে না যে বাম পাল্লায়
সোডিয়াম কার্বনেট ভর্তি ওজন নিল, তাহলে আমার প্রোডাক্টটা কি? সোডিয়াম কার্বনেট। ক্লিয়ার? ওকে। রেখে ডান পাল্লায়, ইট মিনস ডান পাশে 10 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম ওজন চাপানো হলো। ইট মিনস বাম পাশে রাখা হলো সোডিয়াম কার্বনেট এবং ডান পাশে আমার কি রাখা হলো, কত কি বাটখারাগুলো রাখা হলো? 10 গ্রামের এটা বাটখারা, 5 গ্রামের, 2 গ্রামের, 500 গ্রামের এটা। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু ক্লিয়ার হলো। এর বললো কি, ব্যালেন্সের পয়েন্টারকে শূন্য দাগে নিতে 10 মিলিগ্রাম রাইডার টিকে, 10 মিলিগ্রাম রাইডার টিকে। ইট মিনস রাইডারের ভর কত? রাইডারের ওজন বলে দিচ্ছে না, কত? 10 মিলিগ্রাম। ক্লিয়ার? ওকে। বিমের 30 নম্বর দাগে রাখা হলো। খেয়াল করেন কি বলছে, ব্যালেন্সের পয়েন্টারকে শূন্য দাগে নিতে 10 মিলিগ্রাম রাইডারটিকে বিমের 30 নম্বর দাগে রাখা হলো। নমুনার মোট ভর নির্ণয় করো। ইট মিনস আমার যে সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম কার্বনেট যে বাম পাশে আছে, এটার আমার কি বের করা লাগবে ভাইয়া? মোট ভর নির্ণয় করা লাগবে। ক্লিয়ার? পারবেন না? অবশ্যই পারবেন। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে আমাকে ফার্স্টে বের করে নেওয়া লাগবে একটা জিনিসই, জাস্ট আমাদেরকে এই ম্যাথে ঝামেলা, সেটা হচ্ছে রাইডার দুবকটা বের করে নেওয়া। তো চলুন রাইডার দুবক বের করি। বাট রাইডার দুবক যে বের করবো, তাই না, এগুলো মুছে দিই, তাহলে উপরে লিখি আমি কি বের করবো, তাহলে ভাইয়া রাইডার ধ্রুবক। এখন আমাকে বলেন রাইডার ধ্রুবকের ক্ষেত্রে আমার তাহলে সূত্রটা কি হবে বলেন তো? বলেন। অবশ্যই সূত্রটা হবে 2 ইন্টু নিজস্ব ভর ডিভাইডেড বাই মোট দাগ সংখ্যা যেটা সেটা। কেন 2 ইন্টু? কারণ দেখেন তো এখানে রাইডারটা কই আছে, বলে দিচ্ছে না ব্যালেন্সের পয়েন্টারকে শূন্য দাগে নিতে 10 মিলিগ্রাম রাইডারটিকে বিমের 30 নম্বর দাগে রাখা হলো। ইট মিনস রাইডারটা এখন 30 নম্বর দাগে আছে। অবশ্যই সে কোথায় নেই? জিরোতে নাই। জিরোতে থাকলে আমি ওই 2 ইন্টুটা দিতাম না, যেহেতু আমার জিরোতে নাই, সো আমার এখানে অবশ্যই 2 ইন্টু রাইডারের নিজস্ব ভর ডিভাইডেড বাই মোট দাগ সংখ্যা। 2 ইন্টু রাইডারের নিজস্ব ভর কত আছে? 10 মিলিগ্রাম। তাহলে 2 ইন্টু 10 ডিভাইডেড বাই কত হবে ভাইয়া? রাইডারে বিমে কয়টা দাগ আছে? 100টা। মোট দাগ সংখ্যাটা আমার দেখা লাগবে অবশ্যই 100। তাহলে দেখেন তো কত হয়? 2 ইন্টু 10 20, 20কে 100 দিয়ে ভাগ করেন, যত হবে এটা কিসে আসবে? মিলিগ্রাম। এটাকে অবশ্যই আবার কিসে কনভার্ট করতে হবে? গ্রামে কনভার্ট করতে হবে। তো চলেন করি। 2 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, তাহলে আসলো কত? 0.2 মিলিগ্রাম। কারণ কি এটা মিলিগ্রামে আছে। এরপরে আমার কিসে নিতে হবে? গ্রামে নিতে হবে। তো গ্রামে নিতে হলে কি করা লাগবে? সিম্পলি এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে দেওয়া লাগবে। ঠিক আছে? তাহলে কত হবে? 0.0002 গ্রাম। কত? 0.0002 গ্রাম। ঠিক আছে? এটা তো ক্লিয়ার, এত গ্রাম আসছে। আচ্ছা, রাইডার ধ্রুবক বের হয়ে গেল। এখন আমাকে কি বলছে? ভর নির্ণয় করতে হবে। ইট মিনস সোডিয়াম কার্বনেটের টোটাল যে ওজন সেটা বের করবো। তো চলেন করি। তো একটু উপরেটা মুছে দিই। তাহলে দেখেন তো মোট ভর তাহলে কত আসতেছে। সুতরাং মোট ভর ইকুয়াল টু, কিভাবে করবো বলেন? এই যে এখানে যতগুলো ভর আছে এগুলো যোগ করবো। তো চলেন করি। কত আছে? 10 গ্রাম যোগ 5 গ্রাম যোগ 2 গ্রাম যোগ, এগুলো কিসে আছে ভাই? মিলিগ্রাম, মিলিগ্রাম, মিলিগ্রাম। তো এগুলোকে আমার অবশ্যই কিসে কনভার্ট করে নেওয়া লাগবে? অবশ্যই গ্রামে কনভার্ট করা লাগবে। 500কে 1000 দিয়ে ভাগ করেন, 500 ডিভাইডেড বাই 1000 যোগ 100 ডিভাইডেড বাই 1000 যোগ 20 ডিভাইডেড বাই 1000। তাহলে এটা কি আমার, এই যে আমার যে ওজনগুলো নিলাম সেটার মোট ভর। এরপর আমি কি করব? প্লাস। দেখেন এটা আমি কেন প্লাস, এটাকে ছিল প্লাস মাইনাস। এখন দেখেন তো এখানে কি কোথাও বলে দিছে যে ব্যালেন্সারের পয়েন্টটাকে শূন্য দাগে হতে 10 মিলিগ্রাম 30 নম্বর দাগে রাখানো হলো। এখন কি এটা বাম বলা নেই ডান বলা নেই, সো এইসব ক্ষেত্রে আমরা অবশ্যই পজিটিভ দিয়ে ম্যাথটা করব। প্লাস কি হবে? রাইডার ধ্রুবকের ভ্যালু কত আসছে? 0.0002। রাইডারের ধ্রুবকটা কত আসছে ভাই? 0.0002 ইন্টু ইন্টু, এবার আমি কত দিব? দেখেন তো আমাকে কত নম্বর দাগে বসানো হয়েছে? 30 নম্বর দাগে বসানো হয়েছে না? ইন্টু 30। এখান থেকে এটা ক্যালকুলেশন করলে যে ওজনটা আসবে সেটা গ্রামে আসবে এবং সেটাই আমার কি, আমার অ্যান্সার। দেখেন খুব কঠিন ছিল ম্যাথটা। এবং বিলিভ করেন এই ম্যাথগুলো আপনার মানে সিকিউতে, সৃজনশীলে আসে না, ম্যাক্সিমাম টাইমে এমসিকিউতে এগুলো দিয়ে দেয়। বিলিভ করেন এগুলো এমসিকিউরই ম্যাথ। ঠিক আছে? এবং রাইডার যে ধ্রুবক সেটা বের করাটাই মেইন ফ্যাক্ট। অনেকে দেখে যে ম্যাথটা অনেক বড়, ডাক বিশাল বড় একটা ম্যাথ, মনে করেন অনেক কঠিন। আসলে দেখেন কঠিন কিন্তু একদমই না,
এই জন্য বলতেছি জিনিসটা একদম ক্লিয়ার করুন। আমরা আরো একটা ম্যাথ করবো, ঠিক আছে? ম্যাথ করে জিনিসটাকে একদম ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করবো, যাতে আমাদের পরবর্তীতে এটা থেকে আর কোনো ধরনের ঝামেলা পোহাতে না হয়। আর একটা কথা, এগুলো কিন্তু আপনাদের এটাতেও চলে আসতে পারে, অ্যাডমিশনেও চলে আসতে পারে, কারণ অ্যাডমিশন একটা আনপ্রেডিক্টেবল জায়গা। এখানে কি দিবে না দিবে আমি জানি না, আপনি জানেন না, এটা হলো মেইন কথা। সো সব কিন্তু পড়া লাগে। সো এইসব ম্যাথ, ছোটোখাটো ম্যাথগুলো প্লিজ বাদ দিয়ে না, কারণ আমাদের সময় জানেন কি ছিল, ফিজিক্স পরীক্ষার সময় আপনার একদম লাস্ট চ্যাপ্টার থেকে ম্যাথ দিচ্ছিল, যেটা আমরা কোনোদিন কল্পনাও করি নাই। বিগত 10 বছর এখান থেকে আমাদের কোনো এমসিকিউতে কোশ্চেন আসে না, কিন্তু ওই টাইমে আমাদের ফিজিক্সের ওই লাস্ট চ্যাপ্টার থেকে ওই যে এটা আছে না, যে এটা আপনার কি জানি বলে, যে মহাজগৎ নিয়ে একটা মেবি একদম লাস্টের চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার থেকে ম্যাথ আসছিল, যে কেপলার ধ্রুবক টুবক হ্যান তেন, ওইখান থেকে, ঠিক আছে? তো এই জন্য বলতেছি এইসব ম্যাথ অবশ্যই বাদ দিবেন না। চলেন আমরা হচ্ছে হাজাইন আক্সারের বইয়ে আরো একটা ম্যাথ করি, সেম ভাবে ম্যাথ, সেটা হচ্ছে এখানে বলে দিছে পলভঙ্গি ব্যালেন্সের। এই ম্যাথগুলো সমস্যাটা হচ্ছে কি, এই ম্যাথগুলো অনেক বড় বড়, মানে কোশ্চেনটা অনেক বড়। পলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় অক্সালিক অ্যাসিড ওজন ভর্তি, অক্সালিক অ্যাসিড কি বলছে, ভর্তি ওজন বোতল রেখে ডান পাল্লায় 10 গ্রাম, তারপরে বলে দিছে 20 গ্রাম, তারপরে বলে দিছে 1 গ্রাম, 500 মিলিগ্রাম, দুটি 200 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, আর বলে দিছে 20 মিলিগ্রাম ওজন চাপানো হলো। আচ্ছা ভালো কথা, চাপানো হলো। এরপর বলে দিল কি, শেষে 5 মিলিগ্রাম ভরের রাইডারটিকে কি বললো, রাইডারটিকে বিমের 60 নম্বর দাগে রেখে ব্যালেন্সের পয়েন্টারকে শূন্য দাগে বসানো হলো। ব্যালেন্সের পয়েন্টারকে শূন্য দাগে আনা হলো। আচ্ছা ভালো কথা। নমুনার ওজন নির্ণয় কর। আচ্ছা ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার যে মোট দাগ সংখ্যা, ঠিক আছে? এখানে কিন্তু দেখেন কোশ্চেনটাতে অবশ্যই রাইডার বিমে যে আমাদের আগের কোশ্চেনে 100টা দাগ ছিল, এখানে এটা বলা নেই, এখানে জাস্ট এতটুকু করে দেওয়া। দেখেন কি বলছে, যে পলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় অক্সালিক অ্যাসিড ভর্তি। ইট মিনস আমার এবার প্রোডাক্টটা কি ভাই, এবার আমার প্রোডাক্টটা হচ্ছে এই অক্সালিক অ্যাসিড। আচ্ছা ভালো কথা। ভর্তি ওজন বোতল রেখে ডান পাল্লায় 10 গ্রাম, 20 গ্রাম, 1 গ্রাম, 500 মিলিগ্রাম, এবার বলে দিল দুটি 200 মিলিগ্রাম। ইট মিনস 200 মিলিগ্রামে দুইটা আছে, মানে একবার 200 মিলিগ্রাম আবার 200 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম ওজন চাপানো হলো। শেষে 5 গ্রাম ভরের রাইডারটিকে, ইট মিনস রাইডারের ভর কত, 5 গ্রাম, বিমের 60 নম্বর দাগে রেখে ব্যালেন্সের পয়েন্টারটাকে শূন্য দাগে আনা হলো। ইট মিনস রাইডারটাকে আমি কোন দাগে রাখতেছি, 60 নম্বর দাগে রাখলাম। এখন দেখেন এখানে যেহেতু রাইডারের মোট দাগ সংখ্যা দেওয়া না, আমি ধরে নিতে পারি এগুলোর ক্ষেত্রে আমার কত, 100। কি বললাম, দাগ সংখ্যা কত, টোটাল দাগ সংখ্যা হচ্ছে 100। তো 100 যদি হয়, তাহলে একবার ফার্স্ট আমার কি বের করে নেওয়া লাগবে, অবশ্যই রাইডার ধ্রুবক বের করে নেওয়া লাগবে। তাহলে রাইডার ধ্রুবক কিভাবে বের করব, যেহেতু এখানে আমাকে বলে দিছে যে ব্যালেন্সের পয়েন্টারটা শূন্য নাই, কিসে আছে, 60-এ আছে। সো অবশ্যই আমার আগের সূত্রটা কি, 2 ইন্টু রাইডারের নিজস্ব ভর ডিভাইড বাই দাগ সংখ্যা। তাহলে দেখেন তো রাইডার ধ্রুবক আমি বের করতে পারবো না। রাইডার ধ্রুবক ইকুয়াল টু কি হবে বলেন, 2 ইন্টু নিজস্ব ভর কত দিয়ে দিছে, এবার গ্রামে দিয়ে দিছে। সো এবার মিলিগ্রাম বাকিগুলোতে কনভার্ট করা কোনো প্যারা নেই। 2 ইন্টু 5 ডিভাইড বাই কত হবে, 100। তাহলে এখান থেকে রাইডার ধ্রুবক বের হয়ে গেল। ওকে ফাইন। এরপরে কি করব, মোট ভর। কার মোট ভর, এই অক্সালিক অ্যাসিডের মোট ভর নির্ণয় করব। তাহলে মোট ভর কিভাবে করব, অবশ্যই এইভাবে করব, তাই না? যে মোট ভর ইকুয়াল টু কত কত দেওয়া আছে, 10, 20, 1 প্লাস 50 মিলিগ্রামকে কিসে নিতে হবে, অবশ্যই আমার কিসে কনভার্ট করতে হবে, গ্রামে কনভার্ট করতে হবে। তাহলে কত হবে, এটা 500,
500 ডিভাইডেড বাই কত 1000 যোগ দুইটা আছে 200 মিলিগ্রামের, তাহলে কত হবে টোটাল 400 মিলিগ্রাম। তাহলে 400 মিলিগ্রামকে আবার কিসে কনভার্ট করতে হবে 1000-এ, যোগ 50 মিলিগ্রাম 50 ডিভাইডেড বাই কি হবে 1000 যোগ 20 ডিভাইডেড বাই 1000। এটা না, এটা তোমার টোটাল, এটা প্লাস কি করতে হবে প্লাস রাইডার ধ্রুবকের ভ্যালু আসছে, তাহলে ওই রাইডার ধ্রুবক ইনটু কত হবে ভাই 60, আমার বিমের দেখ ছিল কত 60, এর 60, তাহলে আমার কি এখান থেকে টোটাল ভরটা চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখেন বলভঙ্গি ব্যালেন্স রিলেটেড এই ম্যাথগুলো যদি আপনারা বুঝে থাকেন, বিলিভ করেন বাকি যে কোনো সময় যদি যে কোনো ম্যাথ দেয় অবশ্যই আপনারা পারবেন। এবং এবং আরেকটা কথা খুব ক্লিয়ারলি বলে দিই, এই জায়গাটা সবাই বলবেন ভুল করে, সেটা হচ্ছে এই পার্টটুকু খুব মানে কেয়ারফুলি ক্যালকুলেশন করবেন। কারণ কি দেখেন, কোথাও গ্রাম দেওয়া আছে, কোথাও মিলিগ্রাম দেওয়া আছে, এবং অবশ্যই কিসে কনভার্ট করতে হবে গ্রামে। সো আপনার মনে করেন এটা গ্রামে দিয়েছে, আপনি ভুলে এটা খেয়াল করলেন মিলিগ্রাম, তাহলে কিন্তু দেখেন ক্যালকুলেশনে অ্যান্সারটাই ভুল চলে আসছে। সো ক্যালকুলেশন করার টাইমে অবশ্যই এটা খুবই সুন্দর মতো ক্যালকুলেশনটা করবেন। ঠিক আছে, তাহলে দেখেন মোটামুটি আমাদের পলভঙ্গি ব্যালেন্স রিলেটেড ম্যাথগুলো ক্লিয়ার। এবার আমরা যাই আরো কয়েকটা ম্যাথ করব, সমস্যা নেই, বাট একটা জিনিস বলে দিই, আমাদের যে বাকি ম্যাথগুলো আছে মোলারিটি, নর্মালিটি, পিপিএম, পিবিবি, ওই যে পার্টস পার মিলিয়ন, পার্টস পার বিলিয়ন, এই রিলেটেড যে ম্যাথগুলো, এগুলো আমরা সেকেন্ড পেপারে যখন থার্ড চ্যাপ্টার করবো তখন আমরা আরো জিনিসগুলো ক্লিয়ার করে দেবো। আজকে জাস্ট একটু করে যাই, একটু জাস্ট করার জন্য, বাট বাকি সবগুলো ম্যাথ আমরা ওই ক্লাসে করবো। ঠিক আছে, কারণ ওইখানে আমরা একটু থিওরি দেখবো, থিওরির সাথে সাথে হচ্ছে আমরা ম্যাথগুলো করবো। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আমরা হাজি নাক স্যারের বইয়ে আরও কয়েকটা ম্যাথ করি। এই ম্যাথগুলো আমরা একদম 9 10 করে আসছি। সেটা হচ্ছে কোশ্চেনটা কি খেয়াল করেন, বলে দিছে 250 মিলিলিটার 7.355 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবীভূত আছে, বলে দিছে দ্রবণটির মোলারিটি নির্ণয় করো, এটা হচ্ছে হাজারিনাক স্যারের বইয়ের ম্যাথ। ঠিক আছে, দেখেন এই ম্যাথটা যে করব, আর ব্রেকেটে দিয়ে দিছে আমার এই যে আপনার কি জানি বলে ক্রোমিয়ামের আণবিক ভর দিয়ে দিছে 52, আর হচ্ছে পটাশিয়ামের হচ্ছে 39.5। এগুলো কিন্তু মুখস্থ রাখা লাগবে। মনে করেন কোশ্চেন এটা তবে দিয়ে দিছে, বাট এগুলো কিন্তু একটু মুখস্থ রাখা ট্রাই করবেন। মনে করেন না দেওয়া থাকলো আর আপনি যদি ভুলে গেলেন, যেমন পটাশিয়ামের 39.5, ক্রোমিয়ামের 52, এগুলো একটু অবশ্যই মাথায় রাখার ট্রাই করবেন। আচ্ছা এখন খেয়াল করেন, কি জানি বলতেছিলাম, হ্যাঁ আমাদের কি বের করতে হবে মোলারিটি নির্ণয় করতে হবে। এখন মোলারিটি নির্ণয় করার সূত্র কিন্তু আমরা ক্লাস 9 10-এ পড়ে আসছি। সূত্রটা কি ছিল যে S = 1000 × W ডিভাইডেড বাই M × V। এই একটা সূত্র আমাদের খুব বেশি কাজে লাগবে কেমিস্ট্রিতে, এগুলো খুবই ফান্ডামেন্টাল সূত্র, এগুলো কিন্তু মোটেও ভুলে যাওয়া যাবে না। ঠিক আছে, তো আমাকে যেহেতু মোলারিটি নির্ণয় করতে হবে, তাহলে আমরা 1000 কি, আচ্ছা ঠিক আছে 1000, ওকে দেখেন তো ওজন দিয়ে দিচ্ছে না, এত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট, সেটা বসাই দেন 7.355, ওকে M × V, V কি আয়তন, বলে দিচ্ছে না 250 মিলিলিটার, 250, M কি আণবিক ভর, তাহলে আপনি এখান থেকে আণবিক ভর বের করতে পারবেন না, অবশ্যই পারবেন। তো আণবিক ভরটা বসাই দেন, তাহলে আমার কি চলে আসবে মোলারিটি চলে আসবে, এত মোলার। দেখছেন একদম ইজি ম্যাথ। আচ্ছা এখন একটা কথা, সেটা হচ্ছে মনে করেন আপনাকে বলে দিল যে একটা প্রোডাক্ট, মনে করেন এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে, এখন এই কোশ্চেনটাতে মনে করেন বলে দিল যে ওজনটা বের করা লাগবে, বাট দুই ক্ষেত্রে, একটা হচ্ছে সেমিমোলার ক্ষেত্রে আর একটা ডেসিমোলার ক্ষেত্রে। আমি কি বললাম ডেসিমোলার, সেমিমোলার, ঠিক আছে, এগুলো কিন্তু আমি বারবার বলতেছি, আমরা যখন সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 পড়বো তখন জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন মনে করেন আরেকটা ম্যাথ করি, সেটা হচ্ছে হাজারিনাক স্যারের বইয়ের ম্যাথ। সেটা হচ্ছে ম্যাথে বলছে কি 250 সেন্টিমিটার কিউব অক্সালিক অ্যাসিডের, খেয়াল করেন অক্সালিক অ্যাসিড, তারপরে বলে দিছে কি আমার 1 নম্বরে বলে দিছে সেমিমোলার এবং 2 নম্বরে বলে দিছে ডেসিমোলার। ঠিক আছে, জাস্ট একটু বোঝার জন্য আমি এগুলো বলে দিচ্ছি। ডেসিমোলার দ্রবণ দুইটার জন্যই কি বলে দিছে আমার কতটুকু দ্রবণ প্রয়োজন, ইট মিনস আমার কি বের করা লাগবে ভাই, এই যে ডাব্লিউটা সেটা বের করা লাগবে। বাট এখানে জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে ফার্স্টে আমাকে বোঝা লাগবে যে সেমিমোলার কখন হচ্ছে, ডেসিমোলার কখন হচ্ছে। আমরা ডেসিমোলার কখন লিখি যখন হচ্ছে 0.1 মোলার, তাই না, আর সেমিমোলার মানে কি অবশ্যই 0.5 মোলার। তো S = 1000
ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু ভি। তো এগুলো আমরা সবগুলো মোটামুটি জানি, জাস্ট ডাব্লিউটা জানি না। এস আমি জানি না, সেমিমোলারের ক্ষেত্রে কত 0.5, ডেসিমোলারের ক্ষেত্রে কত হবে 0.1। তাহলে এখান থেকে পরে আমি আমার ডাব্লিউটা বের করে নিতে পারবো না? অবশ্যই বের করে নিতে পারবো। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, এই ম্যাথটা যদি যায় এরপরে চলেন আমরা আরো সামনে কিছু দেখি, আরো কোনো ওরকম কঠিন টাইপের ম্যাথ আছে কিনা। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আর একটা ম্যাথ করবো, সেটা হচ্ছে এটা আপনার গুহ স্যারের বইয়ের ম্যাথ। ঠিক আছে, খেয়াল করেন এই ম্যাথগুলো বারবার বলতেছি, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, কারণ হচ্ছে স্যার গুহ স্যার না, এটা হচ্ছে আপনার এই ম্যাথটা হচ্ছে আপনার হাসানুল কবির স্যারের বই। ঠিক আছে, কি বলতেছি, এই ম্যাথগুলো কিন্তু আমরা যখন এটা সেকেন্ড পেপারে যে করবো, সো সমস্যা নেই। খেয়াল করেন এই ম্যাথটা করে আজকের মোটামুটি আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে। তাহলে দেখেন ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার যেখান থেকে জাস্ট পলভঙ্গি ম্যালাসের ম্যাথটা করেন, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে থিওরিগুলো, মানে যে অবজেক্টিভের জন্য যে এগুলো আছে রিডিং পড়া লাগবে, কারণ এখান থেকে কিন্তু অবজেক্টিভ আসে। আচ্ছা তাহলে খেয়াল করেন আমি যে ম্যাথটা করবো সেটা হচ্ছে, কোশ্চেনটা খেয়াল করেন, বলে দিল 2.7 গ্রাম ভরের, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, খেয়াল করেন, কোনো এক অম্লীয় ক্ষারককে, এই টাইপের ম্যাথ সামনে অনেক ভরা আমাদের, এক অম্লীয় ক্ষারককে পানিতে দ্রবীভূত করে 200 সেন্টিমিটার কিউব দ্রবণ প্রস্তুত করা হলো। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বললো, ওই দ্রবণকে আমাকে কি বলে দিল, ওই দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে 67.5 সেন্টিমিটার কিউব মোলার HCl দ্রবণ প্রয়োজন হলো। আচ্ছা, ক্ষারটির আণবিক ভর কত? খুবই জোস একটা, মানে খুবই ভালো একটা। তাহলে দেখেন এখানে বলে দিছে ভাই কি, ক্ষারটার আণবিক ভর কত, অর্থাৎ ক্ষারটার আমার আণবিক ভর নির্ণয় করা লাগবে। এখন বলেন তো আমি ধরে নিতে পারি না ক্ষারটা হচ্ছে XOH, মনে করেন এরকম একটা কিছু, ক্ষারটার আণবিক ভর কত XOH, কারণ কি আমরা তো জানি যে ক্ষারকে হাইড্রোক্সাইড আয়ন থাকে। এখন এটা কি হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো কিছু হতে পারে, আমি তো জানি না, তাই না, আমাকে বের করা লাগবে। আচ্ছা এখন আমাকে একটা জিনিস বলেন, সেটা হচ্ছে কি, আমাদের যেহেতু এখানে বলে দিতেছে, এখানে মনে করেন হাইড্রোক্লোরিক অ্যাসিড দিচ্ছে, তাই না, তাহলে 1 মোল এইটাকে প্রশমিত করতে অবশ্য হাইড্রোক্লোরিক অ্যাসিডও 1 মোল লাগবে। এটা নিয়ে খেয়াল করছেন, দেখেন এটা যদি 1 মোল হয় এটারও কিন্তু 1 মোল লাগবে প্রশমিত করতে, এটা যদি 2 মোল হতো এখানেও 2 মোল লাগতো কি হতে, প্রশমিত করতে। ঠিক আছে, এখন দেখেন তো নর্মালি তাহলে বিক্রিয়াটা কিরকম দাঁড়াবে, যে XOH প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইট মিনস হচ্ছে HCl প্লাস পানি। এতটুকু ঠিক আছে, তাই না? এই এক্স এর মানটা, মানে এক্সটা কি সেটা আমি জানি না, ওকে ভালো কথা। তাহলে এইটা মোটামুটি আমাদের বিক্রিয়া দ্বারা, তাহলে 1 মোলের জন্য ওইখানে 1 মোল হবে, এটাই তো। আচ্ছা তাহলে দেখেন তো প্রশমিত করার জন্য আমার কতটুকু মোলার লাগলো, 67.5 সেন্টিমিটার কিউব এত মোলার, অর্থাৎ এত সেন্টিমিটার কিউব 1 মোলার ইকুয়াল টু কি, আমার ওইটাকে প্রশমিত করতে লাগছে, 1 মোল ক্ষারকে প্রশমিত করতে লাগছে। এটা তো বুঝতে পারছেন? আচ্ছা এটা যদি বুঝতে পারেন তাহলে একটা কাজ করি, চলেন আমরা একটু এদিকে মুছে দিই। ঠিক আছে, এই নিচ পার্টটুকু একটু মুছি। আচ্ছা নিচে পার্টটুকু মুছার পরে দেখেন এখানে আমার কি আছে, 67.5 সেন্টিমিটার কিউব, 67.5 সেন্টিমিটার কিউব 1 মোলার HCl ইকুয়াল টু, খেয়াল করেন এখানে আমি কি বললাম ভাই, 67.5 সেন্টিমিটার কিউব 1 মোলার HCl ইকুয়াল টু, তাই না? একটু আগে আমি কি বললাম, যে 1 মোল ক্ষারককে প্রশমিত করতে আমার 1 মোল অ্যাসিড লাগতেছে। কি বললাম, 1 মোলের জন্য 1 মোল অ্যাসিড, আবার 2 মোলের জন্য 2 মোল। এখন আমাকে একটা জিনিস বলেন, এই যে আমি 67.5 সেন্টিমিটার 1 মোলার HCl নিলাম প্রশমিত করতে, কতটুকু ক্ষারকে প্রশমিত করার জন্য নিছি, অবশ্যই 2.7 গ্রাম এটাকে নেওয়ার জন্য নিছি, অর্থাৎ এই এতটুকুকে প্রশমিত করার জন্য আমার এত সেন্টিমিটার কিউব 1 মোলার HCl লাগবে। তাহলে ওই পাশে কি হবে, 2.7 গ্রাম কি হবে আপনার ক্ষারটা হবে না, অর্থাৎ XOH, অর্থাৎ এত সেন্টিমিটার কিউব 1 মোলার HCl কতটুকুকে প্রশমিত করতে পারে, 2.7 গ্রামকে করতে পারে। 2.7 গ্রাম কি করতে পারে, ক্ষারকে করতে পারে। আমি এটা XOH লিখলাম না, আমি জাস্ট লিখলাম ক্ষার। তাহলে 1 সেন্টিমিটার কিউব 1 মোলার HCl ইকুয়াল টু কত হবে, 2.7 ডিভাইডেড বাই 67.5 না, 67.5। সো এতটুকু যদি আমরা বুঝি, এরপর আমাদের কি নিতে হবে,
1000 সেন্টিমিটার কিউব 1 মোলার HCl এর জন্য কতটুকু নিব। তাহলে কি দাঁড়াচ্ছে আমার নিচে হয়ে যাচ্ছে, তো আমি একটু উপরে লিখি 2.7 ইন্টু 1000 ডিভাইডেড বাই কত হয় 67.5। একটা কাজ করে আমরা ক্যালকুলেটরে বসাই 2.7 ইন্টু 1000 ডিভাইডেড বাই 67.5 40। তাহলে এই খাটটার আণবিক ভর কত আসতেছে ভাই 40 আসতেছে। অর্থাৎ এই খাটটার আণবিক ভর কত 40। আমি আবারও বলতেছি আমি কি করলাম খেয়াল করেন 67.5 সেন্টিমিটার কিউব 1 মোলার HCl আমি যে নিলাম কতটুকু দ্রবণকে প্রশমিত করার জন্য এই 2.7 গ্রামকে না এটাকে প্রশমিত করার জন্য। তাহলে 1 সেন্টিমিটার কিউব 1 মোলার HCl নিলাম কতটুকুর জন্য 2.7 ডিভাইডেড বাই 67.5 ওই কি নিয়মে চলে গেল। তাহলে আমার যেহেতু আণবিক ভর করা লাগবে তাহলে আমি 1000 সেন্টিমিটার কিউবে বের করে ফেলি 1000 সেন্টিমিটার কত হবে 40, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। তো আরো এরকম আরো বেশি এটার জন্য মানে ম্যাথ নিয়ে আলোচনা আমরা করব সেকেন্ড পার্টের 3rd চ্যাপ্টারে। তো আশা করি কোনো ধরনের সমস্যা হয় নাই এবং বিভিন্ন ধরনের ম্যাথ আমরা ম্যাথ ক্লাসে করবো এবং কোনো ধরনের সমস্যা উইদাউট হেজিটেশন আমাকে নক দিবেন এবং আমরা এগুলো সলভ করে দেওয়ার ট্রাই করে দেবো। আজকে ক্লাস এত পর্যন্ত, ইনশাল্লাহ কেমিস্ট্রি ম্যাথ সলভ করছে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই।